যেই সরকার দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক রাশেদ খানের ঢাকার কি অবস্থা, মুখোমুখি অবস্থা। হাসনাত সার্জিস আসিফ নাহিদরাই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর চেয়ারটিতে বসিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু 5 মাস পার না হতেই এই ইউনূস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা। উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর নানা দাবি দাওয়া নিয়ে দেশ জুড়ে জনমত সৃষ্টির কাজে ব্যস্ত তারা। অন্যদিকে সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে। হঠাৎ করে ভিপি নূরের উপরে কেন পুলিশ এইভাবে লাঠি চার্জ করলো কিংবা এইভাবে ঘন দৌড়াই দিল ভিপি নূরের নেতা কর্মীদের কিংবা জনগণের? স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন আয়োজনের দিকেই ফোকাস দিতে চায় নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে যে কোনো সময় স্থানীয় নির্বাচনও করতে পারবে। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ। জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এদিকে ভিপি নুরের দল কঠিন আকারে পুলিশের কাছে মারধর খেয়েছে, সেই সাথে ভিপি নুরের এখন কি অবস্থা বিস্তারিত দেখবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট খবর, সমন্বয়ক এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের জন্য কঠিন দুঃসংবাদ আসতে চলেছে আমেরিকা থেকে, সেই ফুটেজ কিন্তু দেখবেন এই ভিডিওতে। সেই সাথে বাংলাদেশে কি হতে চলেছে নতুন করে একটি ষড়যন্ত্র, সেটা কিন্তু দেখবেন। চাঞ্চল্য আকার দেশের সকল আপডেট খবর প্রকাশিত হয়েছে, তাই যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দর্শক, যারা লাইক দেননি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। গণমাধ্যমে এই নিউজটা দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন একদিকে উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন, কেউ কেউ ফেসবুকে নানান ধরনের পোস্টও করছেন, অন্যদিকে সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে। আমি আগে বলছি যে সিদ্ধান্তটা এই রকমই করবে। শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান সর্বশেষ যেই আওয়াজ ভারতের সরকার থেকে উঠছে, আপনি ধরে নিতে পারেন যে এই সরকার তো দূরের কথা, পরবর্তী যে সরকারও আসবে ভারতের কাছে যদি মনে হয় যে ওই সরকারটা শেখ হাসিনার জন্য ক্ষতির কারণ হতে পারে, কখনোই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না। ইভেন তিনি যতদিন বাইচে আছেন ততদিনও তাকে বাংলাদেশে আইনা বিচারের জন্য আনার এটা সম্ভব হবে না। আজকে চাঞ্চল্যকর নিউজটা নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছে, সত্যি সত্যি কিন্তু করছে, তবে ভারত সে কৃতজ্ঞতা আদায় করতেছে। ভারত বলছে যে শেখ হাসিনা ভারতের জন্য যা যা করছেন এটা অনেক, সুতরাং তাকে সারা জীবন ভারতে থাকতে দেওয়া বলে উচিত। কে বলছেন? ভারতের কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার। আপনি দলটার নাম খেয়াল করেন, কংগ্রেসের নেতা। এখন ভারতকে শাসন করছে কারা? বিজেপি। প্রধান বিরোধী দল কারা? কংগ্রেস। তো বিজেপি তো এমনি শেখ হাসিনাকে রাখার পক্ষে একটা নির্দিষ্ট সময়কালীন, এখন কংগ্রেসও এসে সেখানে মতামত দিল যে সারা জীবনের জন্য রাখা নেন। তো বিজেপির যে এজেন্ডাটা ছিল, যেটা নিয়ে তাদের সংসদে তোলপাড় হয়েছিল মাঝখানে একবার, তো সেইখানে এসে কি হয়ে গেল, তারা সবাই একই সুতোয় গেঁথে ফেললেন। মণিশঙ্কর আইয়ার বলছেন শেখ হাসিনা যতদিন চায় তাকে ঠিক ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব তিনি তুলে ধরেছেন। আর এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ভারতের পিটিআই থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানে আছেন। বাংলাদেশ সরকার গেল কয়েকদিন আগে তার পাসপোর্টটি বাতিল করেছেন, তবে তার পাসপোর্ট বাতিল করলেও এর কোনো প্রভাব পড়েনি শেখ হাসিনার উপর, কারণ ভারত সরকার তার ভিসার মেয়াদ পাসপোর্ট ছাড়াই বাড়িয়ে দিয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে কূটনৈতিক বার্তা দিয়েছে, সেই বার্তাটিরও কোনো ধরনের জবাব ভারত সরকার বাংলাদেশকে দেয়নি। এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আমরা একটা ওয়ার্নিং নোটিশ আবার দেব, মানে অ্যালার্ট করার জন্য আর কি, থাকে না আমরা যেমন ঘুম থেকে করার জন্য একটা অ্যালার্ট টিং 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 বাজে, এরকম একটা অ্যালার্ট দেব যে ভাই আপনাদের কি খবর, দিবেন নাকি। পিটিআই বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান তাকে ততদিনই ভারতে থাকতে দিতে হবে। আর সাবেক ভারতীয় কূটনীতিক, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এই দাবি তুলেছেন। হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের যে দাবি, তিনি বলছেন শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কিছু করেছেন, আমরা আশা করি এই বিষয়ে আমরা কখনোই দ্বিমত করব না। আমরা খুশি যে তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা মনে করি যতদিন তিনি চান তাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত, এমনকি যদি তাকে সারা জীবনের জন্য রাখতে হয় ভারতে তাহলে তাই করা উচিত। আর গত মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে মণিশঙ্কর বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে নয়াদিল্লির যোগাযোগ স্থাপন রাখা উচিত। আর
একটা ভালো কথা তিনি বলছেন যে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের খবর নিয়ে ভারতের মিডিয়া যে ধরনের নিউজ দিচ্ছে এই ধরনের প্রতিবেদন অতিরঞ্জিত, সবগুলো সত্য নয়। কারণ অনেক সংঘর্ষের মূল বিষয় হচ্ছে রাজনীতি। এটা আমরা যারা বিশেষজ্ঞ বা ধরেন বিজ্ঞ মানুষ আছে তারা সবাই বোঝে। তাহলে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বিচার ছাড়া যদি নির্বাচন না দিতে হয় তাহলে কি আজীবন নির্বাচন হবে না? ছাত্ররা যে দাবি করছে জুলাইয়ের যে ঘোষণাপত্রে সেখানে শেখ হাসিনার বিচারের ইস্যুটা খুবই কি বলা হয় যে গুরুত্ব পাচ্ছে। চার্জ করা হচ্ছে। আচ্ছা শুনুন, আর দেখতে হবে না হঠাৎ করে বিপিনুরের উপরে কেন পুলিশ এইভাবে লাঠি চার্জ করলো কিংবা এইভাবে ঘন দৌড়াই দিল বিপিনুরের নেতা কর্মীদের কিংবা জনগণের কেন? দর্শক বন্ধুরা অনেকেই জানেন বিগত আপনার মোটামুটি কি বলে আপনার 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে বিপিনুরের একজন দলের নেতাকে আপনার ব্যাপকভাবে কি শহীদ মিনারে আক্রমণ করে এবং সেই আক্রমণকে ঘিরে বিপিনুর 24 ঘন্টার একটা আলটিমেটাম জানান যে 24 ঘন্টার ভিতরে সার্জিস এবং হাসনাতকে এবং উপদেষ্টা আসিফ নজরুল সহ ডক্টর ইউনূসকে এটার ব্যবস্থা নিতে হবে। সেই 24 ঘন্টার আলটিমেটাম যখন নাকি বিপিনুর দেয় 24 ঘন্টার ভিতরে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, মানে সমন্বয়কারীরা কিংবা হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা আসিফ নজরুল সহ যে বাজার আছে তারা কি এটা আপনার আসলে কোনো ফিডব্যাক তাদের দিক থেকে আসেনি। তো এটার জন্যই বিপিনুর কি করে তার দলের নেতা কর্মী কিংবা সমর্থকদের নিয়ে আপনার ডক্টর ইউনূসের যমুনা ভবন ঘেরাও করার জন্য রওনা করে দেয় এবং সেখানেই বিপিনুরের সাথে আর হচ্ছে পুলিশের সাথে একটা সংঘর্ষ হয়ে যায় এবং সেই সংঘর্ষে দেখা যায় যে বিপিনুর লাশ পর্যায়ে যে বিপিনুরের নেতা কর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণের উপরে পুলিশ ব্যাপকভাবে লাঠি চার্জ করে। এখন ভাই আমি পুলিশের কথা যদি বলি, দেখেন পুলিশের বর্তমান বাংলাদেশের যে অবস্থা একেবারে নাই বলতেই চলে। তো পুলিশ যদি ভাই এখন পর্যন্ত আগের রূপে মানে পুলিশের যে ক্ষমতা বাংলাদেশে সেই ক্ষমতা যদি না ফিরে আসে তাহলে দেখবেন যে বাংলাদেশে মানে 2 দিন পর পর অমুকে যায় মনে করেন যমুনা ভবন ঘেরাও করার জন্য, তমুকে যায় ওইটা ঘেরাও করার জন্য, মানে যখন তখন বাংলাদেশের মাটিতে একটা আন্দোলনের মনে করেন সৃষ্টি হয়ে যায়। লাগে না কোনো পারমিশন, লাগে না কোনো অনুমতি, কোনো পুলিশ প্রশাসনের কোনো তওক্কা নাই, মানে কারো কোনো তওক্কা নাই, মানে বাংলাদেশে মূলত কোনো শৃঙ্খলা নাই বলতেই চলে। এখন বিপিনুরের বক্তব্য হচ্ছে যে পুলিশ আমাদের কেন লাঠি চার্জ করলো, আমরা তো শান্তিপূর্ণভাবেই আপনার স্লোগান দিতে দিতে যমুনা ভবনের উদ্দেশ্যে রওনা করে দেয়। তো আমার একটা প্রশ্ন ভাই যে ডক্টর ইউনূস যেমনই থাক না কেন একটা প্রশ্ন, সেটি হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারের আন্ডারে আছে। এখন সমন্বয়কারীরা কিংবা আপনার সাধারণ জনগণ তারপর হচ্ছে বিপিনুর মানে যার যখন মন চাচ্ছে তখনই সেই আলটিমেটাম দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার যমুনা ভবন ওইটা ভবন সেইটা ভবন আপনার ঘেরাও করে নিচ্ছে। এতে করে কি বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। তো আমি মনে করি যে ভাই ব্যক্তিগতভাবে পুলিশ যে কাজটা করছে আমার মনে হয় উপযুক্ত একটা কাজ করছে। কারণ দেখেন যে তার দলের যে কর্মীটাকে আপনার আহত করে সেইটার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেন এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে কিংবা সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো ফিডব্যাক ওইভাবে আসে না। তার জন্য কি করে তিনি আপনার যমুনা ভবন ঘেরাও করার জন্য রওনা করে দেন এবং একটা পর্যায়ে পুলিশ আর হচ্ছে আপনার এই বিপিনুরের নেতা কর্মীদের সাথে এবং তার সাথে একটা সংঘর্ষ হয়ে যায়, তাই না? তো দেখেন ভাই একটা কথা কি, বর্তমান বাংলাদেশের যে অবস্থা মানে আপনার মৌলবাদীরা একের পর এক বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি চালাচ্ছে। তারপর হচ্ছে আপনার এদিকে সমন্বয়কদের কথা তো বাদে দিলাম, মানে প্রতিনিয়ত এরা মনে করেন অমুককে মনে করেন টিসি দিয়ে দিচ্ছে, তমুককে মনে করেন নিষেধাজ্ঞা করে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার রাস্তাঘাটে আন্দোলন নিয়ে আসতেছে। এতে করে কি হয় জানেন? এতে করে কি হয়, সাধারণ মানুষের বেঁচে থাকার ভাই কষ্টকর হয়ে যায়। সাধারণ মানুষের আপনারা কল্পনা করতে পারেন আপনারা আপনাদের কারণে একজন রোগী সে সঠিকভাবে হসপিটালে পর্যন্ত যেতে পারে না, সাধারণ মানুষ আপনার সঠিকভাবে দিন যাপন করতে পারতেছে না। কাদের কারণে? এই আপনাদের কারণে। আপনারা যখন খুশি তখনই মনে করেন আন্দোলন নিয়ে বেরিয়ে পড়বেন, আপনাদের লাগে না কোনো কারো অনুমতি, আপনারা পুলিশ প্রশাসনের কোনো তওক্কা করেন না, মানে কিছুই করেন না। বাংলাদেশে যার যেভাবে মন চাচ্ছে আপনারা সেভাবেই আন্দোলন মনে করেন ডাকতেছেন একের পরে। এতে করে কি হয়, বাংলাদেশের সাধারণ মানুষের অসুবিধা হয়। আপনারা বুঝতে পারেন বর্তমান এই বিপিনুর সহ বা বিএনপি সহ যে বা যারা আছে সবাই বলে যে ভাই ক্ষমতার লোভ নেই। দেখেন একটা কথা বলি, এই বিপিনুর কন বিএনপি কন বা যে বা যারা কন, আপনারা এই 2 দিন পর পরে এই ধরনের ফাজলামো বাদ দিয়ে যদি অ্যাকশন নিতে মন চায় তাহলে আপনারা ডিরেক্ট অ্যাকশন নেন। ডিরেক্ট অ্যাকশন কি বুঝেন? যে এই সরকারকে ফেলিয়ে দিয়ে একটা নির্বাচন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার বসান, তাহলে দেশ কি শান্তি পাবে। বুঝতে পারছেন? আর এছাড়া 2 দিন পর পর আপনারা আন্দোলন ডাকবেন, রাস্তাঘাটে এইটা করবেন সেটা করবেন, এতে করে বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট হয়, এছাড়া কিছু না। যে নাকি রিক্সা চালক সে আজকে মনে করেন রিক্সা চালাতে পারতেছে না, যে নাকি ভ্যান চালক তারও একই অবস্থা, সিএনজি চালক সবার একই অবস্থা। কেন?
এই সাধারণ মানুষের যে নিত্যদিনের যেটা চাহিদা, তার পরিবারকে যে চালাতে হবে, এটার খরচ কি আপনি দিবেন? আপনারা দিবেন? সমন্বয়কারীরা, বিএনপি, এই গণপরিষদের মনে করেন চেয়ারম্যান বিপিন নুর, আপনারা দিবেন? কেউ দিবেন? দিবেন না। এদেরকে তো চলতে হবে রে ভাই, সাধারণ মানুষ তো বাঁচতে হবে নাকি? যে নাকি রোগী সে সঠিক সময় হসপিটালে পর্যন্ত যেতে পারতেছে না, কেন? এই আপনাদের কারণে। আপনারা যখন মন চায় নিজের ইচ্ছে মতো মনে করেন আন্দোলন ডাকতেছেন, কারো কোনো তোয়াক্কা করতেছেন না, কারো কোনো তোয়াক্কা নাই। এই সবচেয়ে বড় নষ্ট হচ্ছে এই সমন্বয়কারী আর হচ্ছে এই উপদেষ্টারা। তাই 2 দিন পর পর ওই যমুনা ভবন ঘেরাও করতে যামুরে, ওই অনেক ঘেরাও করে, ওই অমুকরে ধররে তুমুকরে ধররে, এগুলা বাদ দিয়া ডিরেক্ট অ্যাকশনে যান। বুঝতে পারছেন? এদেরকে পতন করে ফেলুন এবং জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একজন সরকার কিংবা একজন মনে করেন প্রতিনিধি মনে করেন বানান। এছাড়া আর কোনো সলিউশন নাই। এতে করে বাংলাদেশে মনে করেন একদম ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস, অর্থনীতি তো গেছেই, সবকিছু শেষ। সাধারণ মানুষ কিছুদিন পরে এই যারা নাকি আন্দোলন করে না রাস্তাঘাটে, এদের বিপরীতে যে কি পরিমাণ খেপবো, আর যখন খেপবো তখন আপনাদের পিছনের একটা চামড়া থাকবে না, এটা মাথায় রেখে। গতকাল সন্ধ্যা থেকে একটা নিউজ প্রায় সব পত্রিকায় অনলাইন ভার্সনে দেখা গেল, সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ 3 নেতা জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আমির খসরু, এই 3 জনকে ভাষাটা এরকম যে ট্রাম্পের অনুষ্ঠানে, আমি একটু পড়ি বিএনপির মিডিয়া সেল যেভাবে এটাকে লিখেছে হুবহু। এটা আমি বেশ রাতে যখন ভিডিও রেকর্ড করছি তখনও ছিল, ইনফ্যাক্ট সেটা থাকা উচিত হয়নি। কেন উচিত হয়নি এবং বিএনপি আসলে ঠিক কি অর্জন করতে চাইছে তাদের এগুলো রিভ্যালুয়েট করতে হবে। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 5-6 ফেব্রুয়ারি 2025 এটি অনুষ্ঠিত হবে। এরপর জনাব কে জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি। মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রাতরাশ অনুষ্ঠিত হয়, এই তথ্যটাও সঠিক না, আমি আসবো ওই জায়গায়। আসলে কি ঘটেছিল বা বিষয়টা আসলে কি, এবং আমরা যদি পড়ি তাহলে এটাকে ট্রাম্পের একটা অনুষ্ঠান মনে হয়। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ফেব্রুয়ারি মাসে যখন এই অনুষ্ঠানটা হবে, ট্রাম্প তখন মার্কিন প্রেসিডেন্ট এখানে যান। ইনফ্যাক্ট উইকিপিডিয়াতে যথেষ্ট বেশি তথ্য আছে। এই অনুষ্ঠানটা হয় হলো ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার। ইনফ্যাক্ট প্রথম বৃহস্পতিবারে যে ব্রেকফাস্ট, সেখানেই মূল অনুষ্ঠানটা হয়। 2 জন বক্তা থাকেন, উইকিপিডিয়াতেই দেখলাম। মার্কিন প্রেসিডেন্ট থাকেন যিনি দায়িত্বে থাকেন, এবং এছাড়া আরেকজন বক্তা সাধারণত থাকেন, এবং সেটা আগে বলা হয় না, ওটা ওদিনই হঠাৎ একটা সারপ্রাইজের মতো থাকে। এটার উদ্দেশ্য সম্পর্কে বলতে গেলে এবং মানে অনেক রকম তথ্যই পাওয়া যায়। 1953 সালে শুরু হয়েছে, গ্রসলি 3,500-এর মতো মানুষ 100 বেশি দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন। এটা 23 সাল পর্যন্ত কংগ্রেসের মেম্বাররা এটা করতেন। 23 সাল পর্যন্ত বিএনপি তার পেজে যেটা লিখেছে। না, এর পরবর্তীতে ইনফ্যাক্ট এটা পাল্টে গেছে। এখানে ফেলোশিপ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আসলে এটা করে। এরপর 23 সাল থেকে রান বাই নিউ অর্গানাইজেশন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন। আচ্ছা, এটা কি করার জন্য? এখানে বিভিন্ন রকম পলিটিক্যাল, সোশ্যাল এবং বিজনেস এলিটদেরকে এখানে একত্র হতে বলা হয়, টু প্রে টুগেদার। আসলে এখানে মোটামুটি মত প্রকাশ, পরস্পরের সাথে যোগাযোগ, ইন্টারাকশন এগুলো হয়। আমি এটা নিয়ে ইউটিউবে সার্চ করতে গিয়ে দেখলাম যে 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি এখানে বক্তৃতা করেছেন। বাইডেনের স্পিচ পাওয়া যায়। সো আমার কৌতূহল হলো, তাই আমি ট্রাম্প কি বলেন না বলেন দেখার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে তিনি স্বভাবজাতভাবেই প্রতিপক্ষকে খোঁচা এবং নিজের নানা রকম অর্জন, কিছু উইট, কিছু ফান, কিন্তু যেহেতু এটা প্রেয়ার ব্রেকফাস্টের সাথে প্রেয়ারের সূত্র আছে, তিনি এখানে ধর্মের কথা, ক্রিশ্চিয়ানিটির কথা, ক্রিশ্চিয়ানিটির প্রতি বিশ্বাসের কথা, গ্লোবালি ক্রিশ্চিয়ানিটিকে আক্রমণ করা হচ্ছে, অ্যান্টিসেমিটিজম গ্রো করছে, এই ধরনের আলাপ উনি ওনার বক্তৃতায় করছেন। আসলে আমি যেটা বুঝতে পারি যে বিভিন্ন সেক্টরের এলিটকে এখানে নিয়ে আসা হয়। এর সিগনিফিকেন্স হতে পারতো, কিন্তু আমি সম্প্রতি এটার কারণে মানে যে ভুলভাবে এই প্রেজেন্টেশনটা হয়েছে, এটা এখন খুবই প্রবলেম্যাটিক হয়ে গেছে, আমরা এভাবেই বলতে পারি। কারণ এই ঘটনার পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, 2-3টা পত্রিকা কথা বলেছে। তারা বলছেন, আমি পড়ি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন। 5 ফেব্রুয়ারি হওয়ার কথা আছে। উনি বলেন, মানে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। অনুষ্ঠানটি আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকার সম্পর্ক নেই।
এই অনুষ্ঠানের ক্ষেত্রে উনি বলছেন, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়, স্পষ্ট করে দিয়েছেন। ওই যে বলেছি, এটা আসলে এক ধরনের একটা বেসরকারি উদ্যোগ, সরকারি কোনো ব্যাপার না। তবে সেই উদ্যোগে প্রেসিডেন্ট যান, আমাদের অনেক বেসরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা যান, ব্যাপারটা একেবারেই সেই রকম। এবং এটা খুব ছোট গুরুত্বপূর্ণ তাও বলছি না, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট অনিবার্যভাবে বক্তৃতা করেন এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এলিটরা আসেন, সেটা ইটসেলফ একটা খুব চমৎকার ব্যাপার। এবং এখানে বিএনপি 3 জন নেতার ইনভাইটেড হওয়ারও খুব বড় সিগনিফিকেন্স আছে। এগুলো ছাপিয়ে বিএনপির পক্ষ থেকে, তাদের মিডিয়া সেলের পক্ষ থেকে যেটা করা হলো, এটা একেবারেই ঠিক হলো না। এবং যখন বাংলাদেশের মার্কিন দূতাবাস এটা নিয়ে এই ধরনের স্টেটমেন্ট না হলেও এক ধরনের তথ্য দিয়েছে কিছু কিছু পত্রিকাকে, তারপরও তারা এই জিনিসটা তাদের পেজে রেখেছেন। ইনফ্যাক্ট উচিত ছিল এটার একটা তাদের এক ধরনের স্বীকৃতি দেওয়া, যে তাদের এটা অসতর্কতা অবস্থা বা যেভাবেই হোক তাদের ভুল হয়েছে, এবং কিন্তু ইন্টারপ্রিটেশন অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে। আমি এই ঘটনাটা দেখার সাথে সাথে মনে পড়লো শেখ হাসিনার শেষের দিকের সময়ের কথা, যখন একজন ভদ্রলোককে বিএনপি অফিসে নিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বাইডেনের বিশেষ দূত, এরকম মিয়া আরেফি বা এরকম নামে এক ভদ্রলোককে, আমাদের নিশ্চয়ই মনে আছে। পরবর্তীতে তাকে হাসিনা সরকার গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। মানে তখনই আমাদের মনে হয়েছিল এটা করে কি অর্জন আসলে করতে চেয়েছিল, কি অর্জন করা গেল। আমি বলছি এটা একেবারে কেন্দ্রীয়ভাবে পার্টি প্ল্যান করে এটা করেছে, কিন্তু সাম পিপল ইনভলভড উইথ দ্য পার্টি তারা তো এইরকম দাবি করিয়েছেন। কারণ আপনি এমন একটা দাবি করছেন যেটা আসলে খুব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার হবে, ধরা পড়বে এবং ভেরিফাইড হয়ে দেখা যাবে এটা ভুল। এটা দিনের শেষে আসলে পার্টির ইমেজকে ক্ষতিগ্রস্ত করে, চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। মিস ইনফরমেশন হলেও ক্ষতিগ্রস্ত করে, আর ডিসইনফরমেশন হলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার, খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই যে এই প্রোগ্রামটাতে ইনভাইট করার কথা বলা হলো, এটা যদি অসতর্কতা বশত, যেহেতু প্রেসিডেন্ট ওখানে বক্তৃতা করে, সেটা মিস ইনফরমেশনটা বিএনপির মতো একটা দল, এমনকি কংগ্রেস এটা করছে বলে যে বলা হচ্ছে, এটা 23 সালের পর থেকে না, এটুকুর তথ্য উইকিপিডিয়াতে পাওয়া যায়। এটাও বিএনপির অসতর্কতা এবং এক ধরনের ইনকেপেবিলিটির প্রমাণ। আর যদি জেনে শুনে এটা করা হয়, কারণ তাদের বক্তব্যের ঢঙে মনে হয় ট্রাম্প এটার আয়োজন করছেন এবং সেই আয়োজনে এই 3 জন ইনভাইটেড হয়েছেন, এটা যদি পরিকল্পনা করে করা হয় তাহলে এটা একটা ডিসইনফরমেশন, এবং এই ডিসইনফরমেশন করা বিএনপির জায়গা থেকে খুব বড় ভুল হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে এই তথ্য প্রবাহের যুগে তারা এই ব্যাপারগুলো স্পষ্ট রাখা দরকার। এবার আসি আসলে যে বললাম যে এই 3 জন যে আমেরিকাতে ইনভাইটেড হয়েছে, এটা ইটসেলফই আসলে একটা খুব বড় গুরুত্বের ব্যাপার। যখন এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়, এগুলোর সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষের যোগাযোগ থাকে, কারা ইনভাইটেড হবেন না, তাদের একটা হিসেব নিকেশ থাকে। যেমন এই 3 জন মানুষই তো গত বছর হননি, তার আগের বছর হননি, 20 সালে হননি যখন ট্রাম্প ছিলেন, এবার হয়েছে। তার মানেটা হচ্ছে এই, আমেরিকার এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জায়গা, ওখানে এলিট কথাটা ওখানে লেখা আছে, সোশ্যাল বিজনেস পলিটিক্যাল এলিটদেরকে ডাকা হয়। সেই এলিটে বিএনপির 3 জন মানুষকে যখন ডাকতে হয়, তাতে বোঝা যায় যে এটা এই 3 জন মানুষের পার্টির প্রতি একটা স্পষ্ট স্বীকৃতি। ইটসেলফ এটা অনেক বড় ব্যাপার। এর সাথে সরকারের এক ধরনের, মানে কারা আসবে, কাদেরকে ডাকা হবে, সরকারের সাথে কোনো ধরনের কোলাবোরেশন থাকতে পারে, না হলেও ওই বড় প্রতিষ্ঠানটা যে ডেকেছে, যেটাতে প্রতি বছর নিয়ম করে মার্কিন প্রেসিডেন্ট বক্তৃতা করে, এটা একটা বিরাট ব্যাপার। এবং অন টপ অফ দ্যাট, যেন তারেক রহমান সম্পর্কে এক ধরনের কানাঘুষা আমি অনেক সময় লোকজনকে করতে দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তো প্রকাশ্যেই বলতো যে তিনি আমেরিকাতে তার ভিসার বার দেওয়া আছে, তাই তিনি আমেরিকা কখনো যেতে পারবেন না, এসব কথাবার্তা। এই দাওয়াত তো প্রমাণ করে যে তার এই ধরনের কোনো বারের কথাটা আসলে নিরেট মিথ্যাচার, সেরকম ভাবার যথেষ্ট বেশি কারণ আছে। আমেরিকার দাওয়াত পাওয়াকে কেউ বলবেন যে এত খুশি হওয়ার কি আছে, আবার এটাকে এত দেখানোর কি আছে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি, আমরা যে ধরনের বিশ্ব ব্যবস্থায় বাস করি এবং বাংলাদেশ যে ধরনের জিওপলিটিক্সের মধ্যে তার রাজনীতি এবং তার ভবিষ্যৎ নির্ভর করে, সেখানে আমেরিকা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার, খেলোয়াড়, যদি সরাসরি কথ্য ভাষায় বলি। সুতরাং আমেরিকার সাথে ভবিষ্যতের বাংলাদেশের যে দলগুলো রাজনীতি করবে, তাদের ইন্টারাকশন কেমন, তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন, এগুলো ম্যাটার করে। এবং বিশেষ করে এখনকার মতো সময়, যখন বাংলাদেশে একটা সেই অর্থে গণতান্ত্রিক সরকার নেই, ম্যান্ডেট আছে প্রচুর, ম্যান্ডেট মানে ইলেকট্রাল ম্যান্ডেট না, পপুলার ম্যান্ডেট আছে, এটা সত্য কথা। কিন্তু সত্যিকার অর্থে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলতে আমরা যা বুঝি, নির্বাচনে জিতে আসা যে সরকার, সেটা বাংলাদেশে নেই। সো এই ধরনের একটা সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপটটা কি, এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন আছে, নানা রকম মিথ্যা তথ্য, অপতথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। সেই প্রেক্ষাপটে আমেরিকার মতো একটা পাওয়ারফুল দেশের একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সে বিএনপি নেতাদের দাওয়াত পাওয়াটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট, এবং এটাতেও সমস্যার কিছু নেই, এটা প্রচার করা যেতেই পারে। কিন্তু আগের মতো আবারও বলছি, এমন কিছু বিএনপি করা উচিত না যেটা তাদের দল হিসেবে তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত করে, এবং এটা শুধু ইন্টারনাল না, এটা বাইরেও। আর একটা কথা মনে রাখতে হবে, কোনো কিছুকে যদি আসলে যতটুকু না তার থেকে বেশি করে দেখানো হয়, এটা
যে কারো এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সের ইন্ডিকেশন দেয়। সুতরাং বিএনপি কি আদৌ কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে? আর যদি ভুগেও থাকে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স দেখাতে হয় না। রাজনীতির মতো এত জটিল এবং কঠিন একটা মাঠে বসে ইনফেরিয়রিটি কমপ্লেক্স দেখানো প্রতিপক্ষকে বা অনেকে শত্রু আছে তাদের কাছে বার্তা দেয়। এই বার্তাগুলো কখনো কমফোর্টেবল রেজাল্ট বয়ে নিয়ে আসবে না তাদের জন্য। বিএনপিকে খুব সতর্ক হতে হবে ভবিষ্যতে এইসব বিষয়ে। আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলে রাখা দরকার, সেটা হলো বিএনপির যে প্রতিনিধি দল যাচ্ছে তার সাথে কি ডোনাল্ড ট্রাম্পের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে আছে, থাকতেও পারে। তার সাথে না হলেও আমেরিকার কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিদের সাথে এই তিনজনের বৈঠক হতেই পারে। আমরা জানি ট্রাম্প আসার পর, ক্ষমতায় আসার পর থেকে যেটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের সাথে যদি ভারতের, এবং স্পষ্টভাবে যদি বলি নরেন্দ্র মোদীর সাথে তার এক ধরনের ব্যক্তিগত সম্পর্কের বিষয় আছে। সো ট্রাম্পের মাধ্যমে বা তার প্রশাসনের মাধ্যমে বিএনপিকে তারা কোনো ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে। ট্রাম্প এই ক্ষেত্রে দুপক্ষের মধ্যে একটা মধ্যস্থতা, ট্রাম্প বা তার হয়ে অন্য কেউ, তার ডেলিগেট করা কেউ একজন, সেই চেষ্টা করতেই পারে। এটাও যদি হয়ে থাকে, স্টিল এটাও একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ফোর্স, যেটা নির্বাচন হলে ক্ষমতায় আসবে এই পরিস্থিতি খুব ভালোভাবেই আছে, তাকেও এন্ডোর্স করছে। এটা দিয়ে আসলে সেই বার্তাটাই দেওয়া হয়। সো হতেই পারে, এবং আমি আগেও বলেছি যেটা, সেটা হচ্ছে যদি সেটা নাও হয়